গ্রীষ্মের দুপুর যেন আগুনে গড়া এক নিস্তব্ধ সময়। দুপুর গড়াতেই সূর্যটা যেন আকাশের ঠিক মাঝখানে দাঁড়িয়ে পড়েছে। তার তীব্র আলোয় চারদিক ঝলসে উঠেছে। রোদের ধার যেন তলোয়ারের মতো মাটিকে কেটে নিয়ে যাচ্ছে। বাতাসও যেন ক্লান্ত হয়ে থমকে গিয়েছে আজ। গাছের পাতা নড়ে না আজকে, শুধু কোথাও কোথাও শুকনো পাতার মৃদু শব্দ নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলেছে। রোদের কবলে পড়ে দূরের পথঘাট যেন ধোঁয়াটে হয়ে উঠেছে। রোদের উত্তাপের ঢেউয়ে দিগন্ত কাঁপছে। পাখিরা ছায়ার আশ্রয়ে নিশ্চুপ, তাদের কণ্ঠে নেই কোনো সুর। শুধু মাঝে মাঝে শালিক বা কাকের ক্লান্ত ডাকে দুপুরে নিস্তব্ধতা ভেঙে যাচ্ছে। পুকুরের জলও যেন অসহায় হয়ে পড়ে আছে। তার উপর সূর্যের আলো সোনালি আগুনের মতো ঝিকিমিকি করে যাচ্ছে। মানুষ যেন এই তাপে স্তব্ধ। গ্রামের পথে নেই কোনো চলাচল। সবাই আশ্রয় নিয়েছে ঘরের ছায়ায়। কোথাও দূরে তালগাছের মাথায় হালকা দুলে উঠছে, কিন্তু সে দোলও যেন নিঃশ্বাস ফেলার মতো ধীর। গ্রীষ্মের এই দুপুরে প্রকৃতি যেন এক অদ্ভুত নিস্তব্ধতার কবিতা, যেখানে শব্দের কম অথচ অনুভূতি প্রবল, যেখানে রোদের তাপে জ্বলতে জ্বলতে পৃথিবী নিজেই যেন এক গোপন সুরে গেঁথে চলেছে তার ক্লান্ত অথচ মায়াময়। বৈশাখের শুরুর দিকেই কৃষকেরা ক্ষেতে ধান কাটতে নেমেছে। মাহতাব দেওয়ানো পুরো ক্ষেতের দিকে চোখ বুলিয়ে ক্লান্তিতে গামছায় ঘাম মুছলেন। 100 বিঘার মতো জমি তাদের। বেশিরভাগ ক্ষেতেই ধানের পাকা রং চলে এসেছে। এখন দ্রুত কেটে ঘরে তুলে ফেলতে পারলেই চলে। 30 জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে ফসল কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়ার জন্য। মাহতাব ক্ষেতের পাশে দাঁড়িয়ে ফসল কাটা দেখছিলেন। তখনই করিমের বাপ হাঁক ছাড়লেন, ও ভাই সাহেব, বাড়িতে যান। শহর থেকে আপনার বড় ভাই আর ভাবি আইছে। ভাবি কয়েছে তাড়াতাড়ি যাইতেন। আপনার মেয়ে ফারিস, বাবাজি আর তারার 3 ছেলেও আইছে। মাহতাবের চোখ চকচক করে উঠল যেন খবরটা শুনে। ক্ষেতের আইল থেকে উঠে মাহতাব পাকা সড়কে এসে দাঁড়ালো। মাহতাব ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে করিমের বাপের দিকে তাকিয়ে বলল, কি গো করিমের বাপ, আমার নাতিরা আসছে? ওহ, ভাই সাহেব আইছে তো। মাহতাব এবার তারা দেখিয়ে সামনে হাঁটা ধরলেন। আচ্ছা, তাইলে আমি বাড়িতে যাই, তুমি এদিকটা দেখো। মাহতাব কথা শেষ করে পায়ের কদমে জোর বাড়িয়ে পাকা সড়কটা দ্রুত পার হতে লাগলেন। কতদিন পর নাতি, মেয়ে, মেয়ের জামাই আর ভাই ভাবিকে দেখবেন। খুশিতে তার বুকটা আকুলি বাকুলি করছে খালি। মাহতাব বাড়িতে ফিরে দেখলো 3 নাতি পুরো ঘর জুড়ে ছোট ছোট কদম ফেলে হাঁটাহাঁটি করছে। মাহতাব নাতিদের কোলে তুলে নিয়ে একে সবাইকে আদর করে দিল। প্রাপ্তি তার বাবাকে দেখে রান্নাঘর থেকে ছুটে এলো বাবার কাছে। কতদিন পর বাবাকে দেখলো সে। প্রাপ্তি বাচ্চা মো দেখে মাহতাব হাসলো। মেয়ের মাথায় আদরে হাত বুলিয়ে দিয়ে মেয়েকে বলল, ছেলে, বাবার কথা এতদিন পর মনে পড়লো বুঝে? প্রাপ্তি মাহতাবের প্রশ্নে প্রথমে উত্তর দিল না। মাহতাবকে টেনে নিয়ে একটা ছায়ায় বসিয়ে দিল। তারপর দৌড়ে ফ্রিজ খুলে একটা গ্লাসে ঠান্ডা পানি নিয়ে এলো মাহতাবের জন্য। মাহতাব ঢকঢক করে পানিটুকু গিলতেই প্রাপ্তি গ্লাসটা তার বাবার হাত থেকে নিয়ে বাবার পাশে বসলো। প্রাপ্তি মাহতাবের কাঁধে মাথা এলিয়ে দিয়ে বলল, তোমরা ছাড়া আছে কে আমার শুনি? তোমাদের ভুলতে পারলে তো মনে পড়বে না কি? তোমরাই তো পর করে দিয়েছো আমাকে। ও আব্বু, এখানে না থেকে শহরে চলে গেলে হয় না? মাহতাব মেয়ের কথায় হাসলেন। হয় না রে মা, এদিকটা সামলাতে তো মানুষ লাগে নাকি? তোর দাদা ভাই দাদুমণি গ্রাম ছাড়া থাকতে পারে না, তাই আমাদের শহরের মুখ হওয়া সম্ভব নয় রে মা। প্রাপ্তি গাল ফুলিয়ে মাথা তুলে বসলো। হয়েছে, বুঝেছি। কেউ আমায় একটুও ভালোবাসে না। কি কি বললি তুই? কেউ তোকে একটু ভালোবাসে না? দেখ দেখ, ভালোবাসি না বললেই 2 মাসের বাচ্চা কোলে নিয়ে চলে এসেছি তোকে দেখতে, আর তুই বলছিস তোকে কেউ ভালোবাসে না? প্রাপ্তি মাথায় ওড়না টেনে দৌড়ে আনিশা আর মোনালিসার কাছে গেল। মোনালিসার কোল থেকে ছোট শিশুটিকে কোলে নিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল প্রাপ্তি। আদুরে ঠোঁট ছোঁয়ালো মেয়েটার কপালে। মোনালিসার মেয়ের 2 মাস চলছে। নাম রাখা হয়েছে মাসিয়াত সুলতানা আরিবা। মোনালিসার পেটটায় প্রাপ্তি আলতোভাবে হাত ছুঁয়ে বলল, কেমন আছো আপু? ভালো আছিস বুড়ি? তুই ভালো আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের দেখে আরো ভালো লাগছে। আনিশার হাতটা টেনে নিয়ে প্রাপ্তি নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। তুই কেমন আছিস রে? আনিশা প্রাপ্তির নাক টেনে বলল, ভালো আছি।
প্রাপ্তি আরহাম আর রোহানকেও জিজ্ঞাসা করে ভেতর নিয়ে এলো সবাইকে। পরিবারের বাকি সদস্যরাও এতক্ষণে মোনালিসাদের আসার খবর পেয়ে গিয়েছে। মোনালিসাদের দেখে সবাই ব্যস্ত হয়ে পড়তেই আনিশা আবার প্রাপ্তির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হুম, তা বলি কি, ফারিস ভাইয়া নিশ্চয়ই অনেক ভালোবাসে না, মানে যদি অস্বীকার করিস তবে কিন্তু হাতে নাতে প্রমাণ দিয়ে দিব। প্রাপ্তি মাথায় ভালো করে ওড়না টেনে লাজে রাঙা মুখে ফিসফিস করেই বলে। তা অস্বীকার করলে কি প্রমাণ দিবি শুনি? আনিশা শয়তানি হাসি দিয়ে এইদিক ওইদিক তাকিয়ে তিন ছেলেকে তিনজনের কোলে পেল। আয়ুষ আরহামের কোলে আরাম করে বসে আছে, আরবান রোহানের কোলে, মোনালিসা বসে আছে সোফায় উরুর উপর ছোট্ট ভাতিজাকে নিয়ে আরাম করে বসিয়ে গালে চুমু খাচ্ছে। আনিশা শয়তানি হাসি দিয়ে প্রাপ্তিকে ইশারায় বাচ্চাদের দেখালো। প্রাপ্তি বাচ্চাদের দিকে নজর বুলিয়ে আনিশার দিকে তাকাতেই দেখলো আনিশার ঠোঁটের কোণে শয়তানি হাসি ঝুলিয়ে রেখেছে। প্রাপ্তি তাকাতেই আনিশা আবার প্রাপ্তির তিন ছেলেকে হাতের ইশারায় দেখিয়ে বলল, এই নে তোর চোখের সামনে জলজ্যান্ত 3 প্রমাণ, তোদের 3টে প্রোডাক্ট। প্রাপ্তি আনিশার প্রমাণ দেওয়ার ধরন দেখে চোখ বড় বড় করে তাকালো। প্রাপ্তির লজ্জায় গাল লাল রঙা হয়ে উঠেছে। প্রাপ্তি আনিশার দিকে কটমট করে তাকিয়ে বলল, আর তুই কি? তুইও তো আমার প্রতিবেশী ভাইয়ের ভালোবাসার প্রমাণ পেটে নিয়ে ঘুরছিস। হ্যাঁ, আমি তো ঘুরছি। কথাটা বলেই আনিশা হেসে কুটিপুটি হতে লাগলো। প্রাপ্তি তা দেখে ভ্রু কুঁচকালো। কি রে, তুই না বিয়ের আগে রুহান ভাইকে 2 চোখে দেখতে পারতি না? এখন বিয়ে হতে সব হাওয়া হয়ে গিয়েছে বুঝি? আনিশা হেসে এবেলায় শাড়ির আঁচলে মুখ লুকালো। প্রাপ্তি তা দেখে হেসে ফেলল। আনিশাকে টেনে নিয়ে প্রাপ্তি সোফায় বসিয়ে দিল। সবাই ফারিসের খোঁজ করছে, কিন্তু ফারিস এখন বাড়িতে নেই। সে আসার পরপরই কোথায় জানি গিয়েছে। এদিকে দেওয়ান বাড়ির রান্নাঘরে বিশাল আয়োজন চলছে। হরেক রকম পদের রান্নার জোগাড় করছে বাড়ির মহিলারা। প্রাপ্তি নিজেও গেল সেই দিকে হাতে হাতে কাজ এগিয়ে দেওয়ার জন্য। ফারিস আর রিজভি বসে আছে একটা ক্যাফেটেরিয়াতে। ফারিসের মুখভঙ্গিমা গম্ভীর, রিজভিও একইভাবে বসে আছে। রিজভি গত সপ্তাহে দেশে ফিরেছে। দেশে 1 সপ্তাহ আগে ফিরে এলেও সে বাসায় ফিরেছে গতকাল। এতদিন কক্সবাজারের সমুদ্র সৈকতে ঘুরেছে একা একা। ফারিস আর রিজভির এটা প্রথম সাক্ষাৎ নয়। আগে অনেকবার তাদের সামনাসামনি দেখা হলেও কথা হয়নি। তবে এবার কথা বলার জন্যই দুজনের সাক্ষাৎ। ফারিস নিজের কফিতে চুমুক দিয়ে মুখ খুলল। তা বিয়ে করছো কবে? রিজভি উদাস ভঙ্গিমায় হাসল কেবল। ফারিসের তা সহ্য হলো না যেন। ফারিসের চোয়াল মুহূর্তেই শক্ত হয়ে গেল। ফারিস এবার তার গলার আওয়াজে নম্র ভদ্রতার রেশমাত্রও রাখল না। ফারিস রাশভারী আওয়াজে গম্ভীর মুখ করে বলল, সে কেবল আমার, তার অস্তিত্বে একজনের নামই মিশে আছে, আর সেটা হলাম আমি, এবং অনন্তকাল আমিই থাকব। আমার জিনিসের প্রতি আমি কারো আশা রাখা একদম পছন্দ করি না। আমি বাদে কেউ তার জন্য দুঃখ পাবে, তাও আমার পক্ষ থেকে মঞ্জুর নয়। তার দেওয়া ভালোবাসা ও কষ্টের বাহক কেবল আমিই থাকব, চিরকাল। রিজভির মুখটা মলিন হয়ে গিয়েছে। রিজভি ঢোক গেলে মুখে মলিন হাসি এনে তাকালো ফারিসের দিকে। ফারিস রিজভির চোখের চাহনি দেখে কটমট করল। তার এসব সহ্য হচ্ছে না। ফারিস আবার কিছুটা শান্ত হয়ে মুখ খুলল। তোমার বাবা মা তোমার বিয়ে ঠিক করেছে, শুনেছি তুমিই বলেছিলে বিয়ে করবে। তো এখন যখন বিয়ে ঠিক করে ফেলাই হয়েছে, এরকম অন্যের বৈষণ্য দেবদাস না সেজে থেকে সোজা বিয়ে করে নাও। আমি চাই না আমার লিটল চেরিকে স্মরণ করে কেউ কষ্ট পাক। তার কষ্ট এবং ভালোবাসা পাওয়ার এভরি টাইনি পার্ট বিলংস অনলি টু মি। আমার বৈষণ্য মনে বিন্দু পরিমাণ ভালোবাসা যদি এখনো পুষে রাখো, তবে বলবো সব মুছে ফেলো আর নিজের বিয়েতে মন দাও। রিজভি মলিন হেসে মুখ খুলল। এত অধিকারবোধ ভালোবাসতেও নিষেধ করছেন। আমি তো কেড়ে নিচ্ছি না, কাউকে বিরক্ত করছি না, তবু এত জেলেসি। ফারিস নিজের কথাগুলো বলেই উঠে চলে যাচ্ছিল। রিজভির কথায় সে থেমে গেল। পিছু না ফিরেই বলল, আমার ব্যক্তিগত প্রপার্টির ছায়ার দিকে কারণ নজর দেওয়া যেখানে সহ্য করতে পারি না, সেখানে কেউ তাকে ভালোবাসার নাম করে কষ্ট পাবে তা সহ্য করব? মোটেও না। তাকে ভালোবেসে সুখে ও বিরহে টিকে থাকার অধিকার কেবল এই আজমির দেওয়ান ফারিসের, আর কারো নয়। ফারিস নিজের কথাগুলো বলেই গটগট পায়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে পেছনে না ঘুরেই বলে গিয়েছে, শাদী মোবারক। আশা করি তোমার বাবা মাকে নিরাশ করবে না। রিজভি কিছু না বলে কেবল মাথা নাড়িয়েছিল, মানে সে এবার তার বাবা মাকে নিরাশ করবে না। আয়ুষ আরবান আরসানের এখন 1 বছর 6 মাস চলছে। তারা এখন ঘরে নরম খাবার খেতে
শিখেছে। ফারিস বাচ্চাদের খাওয়ানোর মতো পুষ্টিকর খাবারের চার্ট তৈরি করে দিয়েছে প্রাপ্তিকে। প্রাপ্তি সেই অনুযায়ী বাচ্চাদের খাবার খাওয়ায়। ফারিস রাতেরটা এসে খাওয়ায়। প্রাপ্তি বাচ্চাদের জন্য চাল, ডাল, গাজর, আলু, পালং শাক মিশিয়ে খিচুড়ি তৈরি করেছে। এই বিচ্ছুদের খাওয়াতে তাকে বেশ পেরেশানিতে পড়তে হয়। সবাই ভেতরের ঘরে বসে থাকলেও প্রাপ্তি বাড়ির সদর দরজার বাইরের দিকে বিশাল বারান্দায় দাঁড়িয়ে আছে, তার হাতে একটা বাটি। প্রাপ্তি বাটিতে বাচ্চাদের জন্য খিচুড়ি নিয়ে এসে দাঁড়িয়েছে। আয়ুষ, আরবান আর আরশান আছে এখানে, সাথে করিম নামের ছেলেটাও আছে। করিমের বয়স 14 হবে। ছেলেটা বাচ্চাদের নিয়ে খেলছিল। প্রাপ্তিকে দেখেই সে বলল, আপা, তোমার 3 ছেলে ভারী মিষ্টি, সাথে ভীষণ দুষ্টু। করিম আয়ুষকে দেখিয়ে বলল, এই দেখো, খেলনা বন্দুক হাতে নিয়ে কেমন ভাবসাব মারছে, মনে হচ্ছে একজন বড় পুলিশ অফিসার। প্রাপ্তি করিমের কথায় ফিক করে হেসে দিল। আয়ুষ মূলত তার মামা প্রেয়ানকে এসব পিস্তল নিয়ে ডিউটিতে যাওয়া আসা করতে দেখেই এসব শিখেছে। প্রাপ্তি আয়ুষের দিকে তাকিয়ে দেখলো তার ছেলে তার দিকে জহুরি চোখে তাকিয়ে আছে। কি তার হাব ভাব, মুখটা একদম ফারিসের মতো গম্ভীর তার। বাকি দুইটা ছেলেকে দেখলো বারান্দার মোটা মোটা গম্বুজের মতো পিলারের আড়াল থেকে উকি দিচ্ছে। তারা লুকিয়ে আছে, আর আয়ুষ তাদের খেলনা পিস্তল হাতে খুঁজছে। আয়ুষ, আরবান, আরসান সবে কথা বলা শিখেছে, এই যেমন পাপা, মাম্মা, দাদা, দাদু, নান্না, নানু, মামা, মামি, ফুপি। এইরকম অনেক শব্দই মাঝে মাঝে স্পষ্ট করে বলতে পারে, তবে সব কথা এখনো শিখে ওঠেনি। আয়ুষ তার মাকে দেখে ফিচেল হেসে দিল। এবার পিস্তলটা নিজের পেছনে লুকিয়ে ফেলল, যেমনটা প্রেয়ান তার 3 ভাগ্নেকে দেখলে করে, আয়ুষও তেমন করে। ফোকলা গালে ইঁদুরের দাঁত বের করে স্নিগ্ধ এক হাসি দিল। প্রাপ্তি ভ্রুকুচকে ছেলের হাবভাব দেখল। আয়ুষ প্রাপ্তির কাছে দৌড়ে গেল। এসেই ছোট ছোট হাতে তার মায়ের পা দুটো 2 হাতে জাপটে ধরে আদো আদো স্বরে বলল। প্রাপ্তি নিচু হয়ে বসতেই বাকি 2 ছেলেও এলোমেলোভাবে দৌড়ে এসে প্রাপ্তির গলা জড়িয়ে ধরল। এবার 3 ছেলে প্রাপ্তির বুকে মুখ গুজে গলা জড়িয়ে আধো আধো স্বরে মামা করে ডাকল। প্রাপ্তির বুকটা জুড়িয়ে গেল যেন। প্রাপ্তি বাচ্চাদের শরীরে আদরে হাত বুলিয়ে গালে চুমু খেল। প্রাপ্তি বুঝতে পারল অনেকক্ষণ পর বাচ্চারা তার সান্নিধ্য পেয়ে এমনটা করছে। প্রাপ্তির গায়ের মামা গন্ধটা যেন নাজুক দেহখানার উষ্ণতা দিচ্ছে। মায়ের সান্নিধ্য বুঝি এমনই হয়। প্রাপ্তি বাচ্চাদের আদর করে দিয়ে বলল, আসো এবার তোমরা গুড বয়ের মতো খিচুড়ি খেয়ে নাও দেখি। বাচ্চারা 2-3 বার খাবার মুখে নিয়েই ছুটোছুটি করছে। খাবে না খাবে না করে মাথা নাড়াচ্ছে আর আলতো পায়ে দৌড়ে যাচ্ছে। করিম দেখছিল তাকিয়ে সবটা। করিম এবার বলল, আপা, মাহতাব কাকা তোমার 3 ছেলের জন্য একটা গাড়ি কিনে রেখেছিল, আমি গাড়িটা ঘরের ভেতর থেকে নিয়ে আসি। বাচ্চারা গাড়িতে খেলতে খেলতে খায় কিনা দেখো। প্রাপ্তি মাথা নাড়িয়ে বলল। যাও নিয়ে আসো, দেখি খাওয়াতে পারি কিনা। করিম কিছুক্ষণ পর মাল্টি সিটার কিড রাইডস অন কার নামে একটা গাড়ি নিয়ে হাজির হলো। এটি একটি কিডস গাড়ি, যেখানে একসাথে একাধিক বাচ্চা বসতে পারে। এটাই 2 জন বা 3 জন বাচ্চা অনায়াসে বসার ব্যবস্থা আছে। গাড়িটা দেখতে ছোট আকারের আসল গাড়ি বা জিপ এসইউভি এর মতো। গাড়িটা চওড়া বডি ও বড় সিট থাকায় 3-4টা বাচ্চা বসার জায়গা আছে। 4টা মোটা চাকা থাকায় গাড়িটাতে ভালোই ব্যালেন্স বলা যায়। গাড়িটার সামনে বাস্তবিক কারগুলোর মতো সামনে এলইডি লাইট, হর্ন, মিউজিক সিস্টেমও আছে। গাড়িটার দরজা খোলা বন্ধ করার সিস্টেম চালু আছে। রিচার্জেবল ব্যাটারি দিয়ে চালাবে এটা। প্যাডেলে চাপলেই সামনে যাবে। স্টিয়ারিং থাকায় স্টিয়ারিং ঘুরিয়ে দিক পরিবর্তন করা যায়। গাড়িটার অফওয়ার্ডস ও রিভার্স গিয়ারও আছে। রিমোট কন্ট্রোলের ব্যবহারও আছে। অভিভাবক দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবে চাইলে। প্রাপ্তিকে করিম সবগুলো সিস্টেম দেখিয়ে দিল। প্রাপ্তি গাড়ির এত উন্নত সিস্টেম দেখে খুশি হলো। বেশ দাম নিয়েছে হবে হয়তো। আয়ুষ, আরবান, আরসান এতক্ষণ গাড়িতে উঠে পড়েছে। তারা 3 ভাইই গাড়িটা পেয়ে কি যে খুশি হয়েছে। প্রাপ্তি 3 ছেলেকে দেখে নিঃশব্দে হাসলো। প্রাপ্তি 3 ছেলেকে উদ্দেশ্য করে বলল, এখন চুপচাপ খেয়ে নাও দ্রুত, নয়তো গাড়িতে চড়তে পারবে না। খেয়ে নিলেই গাড়ি চালানো শেখাবো তোমাদের। হ্যাঁ, মায়ের কথায় তারা কি বুঝলো কে জানে, তবে এতটুকু বুঝেছে
খেয়ে নিলে তাদের মা তাদের এই গাড়ি চালাতে দেবে। বিধায় তিনজনই বাধ্য ছেলের মতো বাকি খাবারটা শেষ করলো। প্রাপ্তি ছেলেদের খাইয়ে ওনার আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিয়ে পানি খাওয়ালো। ফারিস এখনো বাসায় ফেরেনি। কোথায় যে গেল? ফারিস না থাকায় প্রাপ্তি কেমন যেন লাগছিল। তবু বিষয়টা কাউকে বুঝতে না দিয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে সবার সামনে। সাদা কালো রঙের কারটায় আয়ুষ আর আরবান সামনে বসেছে। করিম তাদের কারটা দুই একবার চালিয়ে শিখিয়ে দিতেই আয়ুষ পণ্ডিতি করে করিমকে সরিয়ে দিয়ে নিজেই সামনের ছোট ড্রাইভিং সিটে গিয়ে বসেছে। যদিও তাদের স্টিয়ারিং ব্যালেন্স ও রিঅ্যাকশন কন্ট্রোল পুরোপুরি তৈরি হয়নি। রাইডস অন কার সাধারণত 3 বছর বা তার বেশি বয়সের জন্য ডিজাইন করা হয়েছে। গতি কম হলেও হঠাৎ ঘোরানো বা চাপা বাটনে আঘাত লাগায় ঝুঁকি আছে। করিম প্রাপ্তিকে শান্ত হতে ইশারা করে বলল, আপা সমস্যা নেই, গাড়ি আমি চালাবো রিমোট কন্ট্রোলের মাধ্যমে। প্রাপ্তি করিমকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে, গাড়িটায় প্যারেন্ট রিমোট কন্ট্রোল সিস্টেম অন করে দাও। তারপর গাড়ির গতি লো স্পিড দিয়ে দাও। আমি তিনজনের সিট বেল্ট বেঁধে দিচ্ছি। করিম মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে নিজের কাজে লেগে পড়ল। প্রাপ্তি আয়ুষ, আরবান আর আরসানের গায়ে সিট বেল্ট বেঁধে দিল। তারপর তিনজনের গালে চুমু খেলো। বাচ্চা তিনটিও একইভাবে মায়ের গালে ঠোঁট গোল গোল করে চুমু দিল। প্রাপ্তি নিজের কাজ শেষ করে দূরে সরে আসতেই করিম বলল, আপা সব ঠিক আছে, এবার তোমার ছেলেদের কার স্টার্ট দেব। প্রাপ্তি বলল, বিসমিল্লাহ বলে শুরু করো, আর দেখো চলবে। আচ্ছা আপা। করিম রিমোট কন্ট্রোলটা হাতে নিয়ে গাড়ি চালানো শুরু করতে আয়ুষ, আরবান আর আরসান খুশিতে কয়েকবার হাততালি দিয়ে উঠল। তাদের ভীষণ খুশি লাগছে। খুশি হয়ে তিনজনই মুখ দিয়ে অদ্ভুত শব্দ করছে। মাঝে মাঝে পিপ 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 করে শব্দ করছে। তিন ছেলে প্রাপ্তিকে দেখে ফিচেল হেসে গাড়ির চড়া উপভোগ করছে। আরসান আর আয়ুষ কিট কার্টারের সামনে বসেছে। আরবান পেছনে বসেছে। কি তাদের ভাবভঙ্গি! গরমের জন্য প্রাপ্তি তিন ছেলের গায়ে টি শার্ট খুলে সাদা পাতলা গেঞ্জি পরিয়ে দিয়েছে। তাদের তিনজনের গায়ে কেবল একটা করে প্যান্ট আর সাদা গেঞ্জি আছে এখন। আয়ুষ মাঝে মাঝে স্টিয়ারিংয়ে হাত রেখে ভাবসাব করছে গাড়ি চালানোর। আরবান উকি ঝুঁকি মেরে প্রাপ্তিকে দেখছে আর ফিচেল হাসি দিচ্ছে। আরবান পিছনে বসে খেলনা পিস্তলটা হাতে নিয়ে গ্যাংস্টারদের মতো অভিনয় করছে। বারবার চোখ কুঁচকে এইদিক ওদিক চাইছে আর যেন শিকার খুঁজছে। কি তাদের ভঙ্গিমা! প্রাপ্তির চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসছে ছেলেদের হাবভাব দেখে। আয়ুষ মাঝে মাঝে ফারিসের মতো করে নিজের চুলগুলো পেছনে ঠেলে দিচ্ছে। আরশানও একই ভাব করছে। আরশান মাঝে মাঝে পেছনে ফিরে আরবানের কাছ থেকে খেলনা পিস্তলটা কেড়ে নিতে চাইছে, নিজেও গ্যাংস্টারের মতো ভাব ধরার জন্য, কিন্তু আরবান সেটা দিচ্ছে না। প্রাপ্তির চোখ ডলে ডলে সবটা দেখে গেল কেবল। ফারিসের হুবহু ফটোকপি যেন তার এই তিন ছানা। প্রাপ্তির বুকটা জুড়িয়ে যাচ্ছে। তার তিনটা প্রাণ এত সুন্দর, মাশাআল্লাহ। আয়ুষ, আরবান আর আরসান গাড়িতে বসে এমন অভিনয় করতে করতে গাড়ি চড়ছিল, তখন ফারিস বাড়ির ভেতরে ঢুকলো। বাইক নিয়ে বেরিয়েছিলেন ফারিস। তিন ছেলেকে এমন অভিনয় করে গাড়ি চড়তে দেখে এক দৃষ্টিতে তাকিয়েছিল কতক্ষণ। ফারিস আর প্রাপ্তির চোখাচোখি হলো একবার। ফারিসের চোখে দুষ্ট হাসি প্রাপ্তির চোখ এড়ালো না। ফারিস চোখের ভাষায় এই যে। এইভাবে তাকিয়ে থাকার কি আছে? আমার প্রোটেকশন তো আমার মতোই হবে নাকি? প্রাপ্তি ফারিসের দিকে তাকিয়ে মুখ মুচড়ে দিল। ফারিস তা দেখে হেসে ফেলল। বাচ্চাদের গাড়ি এতক্ষণে উল্টো দিকে ছিল বলে তারা তাদের পাপাকে আগে দেখতে পায়নি। গাড়ি ফারিসের দিকে ঘুরে বাঁক নিতেই তিন ছেলে ফারিসকে দেখে গলা ছেড়ে চিল্লিয়ে ডাকলো, পাপা পাপা পাপা। আরশান, আরবান আর আয়ুষ মুখ দিয়ে আবারও অদ্ভুত শব্দ করলো, যেগুলো বোধগম্য নয়। ফারিস তিন ছেলের দিকে তাকিয়ে বাইক সোজা করে দাঁড় করিয়ে থেমে পড়ল। তারপর ছেলেদের কাছে গিয়ে বলল, কি হয়েছে আমার জান বাচ্চারা? পাপাকে মিস করছিলে? ফারিসের কথায় তিনজন মাথা নাড়িয়ে আবার জানালো তারা মিস করছিল। তারপর তিন ছেলে একসাথে প্রাপ্তির দিকে ইশারা করে দেখালো। তারপর তিনজনই একসাথে বলল, মা 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 আ। ফারিস ফিচেল হাসলো। প্রাপ্তি বাচ্চাদের কাছে এসে দাঁড়ালো। ফারিস প্রাপ্তির পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করে বলল, কি বললি?
তোদের মাও আমাকে মিস করছিল, কিন্তু তাকে দেখে তো মনে হচ্ছে না সে আমাকে মিস করছিল। কেমন গায়ে হাওয়া লাগিয়ে করছে দেখছিস? ফারিসের কথায় লজ্জায় লাল হয়ে গেল প্রাপ্তি। নিজের ওড়নাটা মাথায় ভালো করে টেনে নিয়ে আর দাঁড়ালো না সে। ভেতরের ঘরে চলে গেল দৌড়ে। ফারিস প্রাপ্তিকে লজ্জা পেয়ে চলে যেতে দেখে শয়তানি হাসি দিল। ফারিস এবার 3 ছেলেকে গাড়ি থেকে নামিয়ে আনলো। চল এবার ইন্দুরের বাচ্চারা, অনেক পিপিপে চড়েছিস, ঘুমাবি না এবার? চল তোদের তোর মার কাছে নিয়ে যাই। ফারিস ঘাড়ের উপর উঠে বসলো আয়ুষ। ফারিসের কোমরের 2 পাশে আরবান আর আরসান কোলে নিয়ে ভেতরে যেতে যেতে বলল, আয়ুষ পাপার গলা শক্ত করে জড়িয়ে ধরে রাখ, ঠিক আছে? ফারিস ছেলেদের কোলে নিয়ে ভেতরে যেতে না যেতেই মোনালিসা, আনিশা, আরহাম, রোহান, ইব্রাহিম দেওয়ান, রওশনারা, বারিশা, পারবিন, মোতাহার এবং মোশাররফ দেওয়ান সবাই দৌড়ে ছুটে এলো। যেভাবে পারে আয়ুষকে হাত বাড়িয়ে ধরার চেষ্টা করলো। আয়ুষকে ফারিসের ঘাড় থেকে নামিয়ে নেয়ার চেষ্টা করলো সবাই। ফারিস সহ 3 ছেলে সবাইকে এভাবে জোর করে তাদের নিয়ে কাড়াকাড়ি করতে দেখে ভরকে গিয়েছে। আয়ুষ এবার তার শরীরের সবটুকু শক্তি দিয়ে ফারিসের চুলগুলো টিকে থাকার অবলম্বন বানিয়ে শক্ত করে ধরে রেখেছে। যতবার কেউ তাকে ফারিসের ঘাড় থেকে নামাতে চাইছে, ততবার চিৎকুর তুলছে সে। মানে সে পাপার ঘাড় থেকে নামবে না, পড়েও যদি যায় তবু এইভাবেই লটকে থাকবে পাপার কাছে। সবাই এক প্রকার হতাশ হয়ে সরে যেতেই ফারিস বলল, দেখলে, বললাম না এই বিচ্ছু নামবে না। মাঝখান থেকে আমার চুলগুলো দফা শেষ করে দিল তোমার জন্য। এমনিতেই একজন সেদিন বুড়ো রেখেছে। শেষের কথাটা যাতে কেউ শুনতে না পায় সেভাবেই বলল ফারিস। ফারিস নিজের কথা শেষ করে সিঁড়ি দিয়ে তাকিয়ে দেখল প্রাপ্তি দোতলায় দাঁড়িয়ে বারান্দা থেকে সব দেখছে আর হাসছে। ফারিসের সাথে চোখাচোখি হতেই প্রাপ্তি মুখে ওনার আঁচল চেপে হাসি আটকালো। ফারিস তা পরখ করে মনে মনে বলল, যা হাসার হেসে নে, সময় আমারও আসবে। ফারিস ছেলেদের নিয়ে চুপচাপ নিজের রুমে আসলো। প্রাপ্তি কোমরে ওড়না পেঁচিয়ে বেডশিট বদলাচ্ছিল। ফারিসের কোল থেকেই ছেলেরা প্রাপ্তিকে দেখে মা মা করে উঠল। প্রাপ্তি বেডশিট বদলে ফারিসের ঘাড় থেকে আয়ুষকে কোলে নিয়ে বিছানায় বসল। আয়ুষ মার কোল পেয়ে মায়ের বুকে মিশে আছে। আরসান আর আরবানও প্রাপ্তির দিকে হাত বাড়িয়ে মা মা করছে। ফারিস 2 ছেলেকে কোলে রেখেই প্রাপ্তির মাথা থেকে পা পর্যন্ত নির্লজ্জের মতো খুঁচিয়ে খুঁটিয়ে দেখছে। প্রাপ্তি ফারিসের দৃষ্টি পরখ করতেই নিজেকে গুটিয়ে নিল। আয়ুষকে বুকের সাথে চেপে প্রাপ্তি বিছানার মাঝখানে শুয়ে পড়ল। ফারিস প্রাপ্তির দিকে তাকিয়েই বাকি 2 ছেলেকে কোল থেকে নামিয়ে বিছানায় দাঁড় করিয়ে দিল। 2 ছেলে অধৈর্যের ন্যায় প্রাপ্তির কাছে ছুটে গেল। মা মা করে প্রাপ্তি 3 ছেলেকে 2 হাতে জড়িয়ে ধরে ছেলেদের মুখে অজস্র চুমুতে ভাসিয়ে দিল। ফারিস চোখ জুড়িয়ে দেখল সেই দৃশ্য। ফারিস নিজেও গলা খাকারি দিয়ে প্রাপ্তির শরীর ঘেঁষে গিয়ে বসল। ফারিস আয়ুষকে নিজের দিকে ফিরিয়ে আয়ুষের ফোলা ফোলা গালে আলতো কামড় দিয়ে বলল, এখন খেয়ে ফেলে তোকে, পজির ছেলের তোল। মাকে দেখলি মি মি করে গলা ফাটাস আর আসিস আমার কাছে। ফারিসের কথায় 3 ছেলে ফিচেল হেসে মায়ের বুক থেকে মুখ তুলে তাদের পাপার দিকে তাকিয়ে এক পলক দেখল। তাদের বাবার রাগি রাগি মুখখানা দেখে আবার হেসে লুকিয়ে পড়ল প্রাপ্তির ওড়নার নিচে। ফারিস ছেলেদের কাণ্ড দেখে মুখ বাঁকালো। সবগুলো বিচ্ছুর দল, একদম মায়ের মতো। প্রাপ্তি এবার ফারিসের পায়ের তলায় চিমটি কাটলো। ফারিস কটমট করে প্রাপ্তির দিকে তাকালো। এই বিড়াল, চিমটি কাটলি কেন? প্রাপ্তি মুখ বাঁকিয়ে বলল, বিচ্ছু বললেন কেন? চিমটি তো কাটবই। তাই নাকি? ফারিস কথাটা বলেই টান টান হয়ে প্রাপ্তির শরীর ঘেঁষে প্রাপ্তির পাশে শুয়ে পড়ল। প্রাপ্তি বুকের উপর থেকে আরবান মাথা তুলে তার পাপাকে দেখল। তারপর ফিচেল হেসে মাকে পেরিয়ে এসে বাবার বুকের উপর এসে ধপ করে বসে পড়ল। ফারিস নিজের মাথার নিচে 2 হাত ভাঁজ করে শুয়ে আছে। আরবানের ভাবভঙ্গি পরখ করছে আর পা নাচাচ্ছে ফারিস। বাকি 2 ছেলে মায়ের বুক থেকে উঠে মাঝে মাঝে তাদের পাপাকে দেখছে, আবার প্রাপ্তির বুকে মুখ লুকাচ্ছে। ফারিস নিজের একটা পা প্রাপ্তির পায়ের সাথে লাগিয়ে খোঁচাচ্ছে, বিরক্ত করছে। প্রাপ্তির পায়ে সুরসুরি পেয়ে হেসে বারবার পাটা সরিয়ে নিলেও ফারিস আবার একই কাজ করছে। উষা তার বান্ধবীদের সাথে 3 দিন পূর্বে কক্সবাজারের সমুদ্র সৈকতে গিয়েছিল ঘুরতে। সেখানে হুট করে আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় প্রিয়ান সব কিছু ফেলে উষাকে নিয়ে আসতে গিয়েছে। আজ তারা ঢাকায় ফিরছে।
প্রেয়ান উষার প্রতি বেশ রেগে আছে। উষা বিষয়টা বুঝতে পেরে আরও ভয়ে জমে আছে। খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা বানিয়েছে উষা। প্রেয়ানকে খেতে আসার জন্য জোর করে উঠাতে পারল না উষা। প্রেয়ান না শোনার ভান করে বিছানায় পড়ে আছে। উষা রান্নাঘরে গিয়ে আবার 1 প্লেট ভরে খিচুড়ি নিল, 2টা মাছ ভাজা নিল, প্লেটের এক পাশে 2টা লেবুর টুকরো নিয়ে সুন্দর করে প্লেটটা নিয়ে আবার প্রেয়ানের সামনে হাজির হলো। প্রেয়ান এক পলক তাকিয়ে আবার চোখ অন্যদিকে ঘুরিয়ে নিল। উষা হাসি আটকিয়ে প্রেয়ানকে এক প্রকার জোর করে উঠে বসতে সাহায্য করলো। প্রেয়ান উঠে বসতেই উষা একটা খাবারের নলা প্রেয়ানের মুখের সামনে ধরল। প্রেয়ান খাবে না বলে মুখ সরিয়ে নিতেই উষা আবার প্রেয়ানের মুখটা এক হাত দিয়ে ধরে অন্য হাতে খিচুড়ির নলা প্রেয়ানের মুখে ঢুকিয়ে দিল। প্রেয়ান চোখ পাকিয়ে তাকাতেই উষা দ্বিগুণ রেগে চোখ পাকিয়ে দিল। প্রেয়ান এবার বাড়াবাড়ি না করে বউয়ের হাতে চুপচাপ অর্ধেক প্লেট খিচুড়ি খেয়ে নিল। এবার প্রেয়ান আর খাবে না বলে বাকি খাবারটা উষাকে শেষ করতে বলল। উষা খাবার মুখে দিয়ে প্রেয়ানের কাছে এটা ওটা নিয়ে কথা বলল। প্রেয়ান রাগ ইতিমধ্যে হাওয়া হয়ে গিয়েছে। উষার খাওয়া শেষ হতেই প্রেয়ান উষাকে বলল, রেডি হয়ে নাও। ফারিস আর প্রাপ্তি বারবার ফোন করে যাচ্ছে কিশোরগঞ্জ যাওয়ার জন্য। সবাই নাকি এসেছে, আমাদেরও বড়রা বারবার যেতে বলছে। কি আর করব, চলো ঘুরে আসি, বোন আর ভাগ্নেদের দেখে আসি। উষা মাথা নাড়িয়ে বলল। আচ্ছা যাচ্ছি। প্রেয়ান আর উষা বিকেলের দিকেই রওনা হলো কিশোরগঞ্জে যাওয়ার জন্য। তাদের কিশোরগঞ্জে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গিয়েছে। প্রেয়ান আর উষা সদর দরজা দিয়ে প্রবেশ করতেই প্রাপ্তি আরসানকে কোলে নিয়ে দৌড়ে এলো ভাই ভাবির কাছে। প্রেয়ানের কোলে বসে আছে আয়ুষ, আরমান এবং আরসান। তারা তাদের মামুর বুকের মাথা ঠেকিয়ে শান্ত বাচ্চার মতো বসে আছে, যেটা সচরাচর দেখা যায় না। ফারিস, আরহাম আর রোহান বাসায় নেই। সন্ধ্যায় বেরিয়েছিল তারা, এখনো ফেরেনি তারা। হয়তো বাজারে বসে আরও বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। বারিশা আর পারভিন উষার সাথে গল্প করছে। তাদের পাশেই মোনালিসা বসে আছে। মোনালিসার 2 মাসের মেয়ে রওশন আরার কোলে নিয়ে বসে আছে। আনিশা নিজের বাড়ন্ত পেটটা ওনা দিয়ে ভালো করে ঢেকে বসে আছে মোনালিসার পাশে। মোশাররফ দেওয়ান, মাহতাব দেওয়ান আর ইব্রাহিম দেওয়ানও বাসায় নেই। প্রাপ্তি বাড়ির সব মহিলা সদস্যদের জোর করে বসিয়ে রেখেছে। আজকে রাতে রান্নাবান্না সব সে একাই করবে, তাই হরেক রকমের দেশীয় খাবার তৈরি করে সবেই তার ফুলস্রোত মিলল। রান্না শেষ করে প্রাপ্তি নিজের রুমে গিয়ে ফারিসকে কল করলো। 2 বার রিং হওয়ার পর 3য় বার ফারিস কল ব্যাক করলো। প্রাপ্তি ফোন কানে ধরেই বলল, এতক্ষণ লাগে ফোন রিসিভ করতে আপনার? ভাইয়া এসেছে, রান্না শেষ আমার, আধা ঘন্টার মধ্যে যেন বাড়িতে ফিরে আসা হয়। কথাটা বলেই প্রাপ্তি বিপরীত পক্ষের কথা বলার কোনো সুযোগ না দিয়ে ঠাস করে কল কেটে দিয়েছে। ফারিস ফোনের ওপাশে বিস্ময়ে কথা বলতে ভুলে গিয়েছে যেন। যে মেয়েটা তাকে দেখেই বিনা কারণে কাঁপাকাঁপি করত, ভয়ে মুখ দিয়ে কথা বের হতো না, সেই মেয়েটাও তাকে ধমকিয়ে কথা বলছে, ভাবা যায়? ফারিস মাথার চুল পেছনে এক হাতে ঠেলে দিতে দিতে বিড়বিড়ালো, মানুষ সাথে বলে না, পুরুষ 2 ধরনের, 1 জীবিত, 2 বিবাহিত। ফারিস নিজেকে এবার ব্যঙ্গ করে বলল, যা আরো কর, শখের নারীকে বিয়ে। হায় খোদা, শখের নারীর চক্করে পড়ে 13 বছরের ছোট বউয়ের ঝাড়িও খাওয়ালে অবশেষে। এই দিনও দেখতে হলো এই আজমির দেওয়ান ফারিসকে। ফারিস নিজেই নিজের কথাগুলো বিড়বিড় করে আরহামের কাছে গিয়ে বলল, চল এবার বাড়িতে ফেরা যাক, আর দেরি করা যাবে না। আমার বউয়ের ভাই এসেছে, বউ মারাত্মক রেগে আছে, দেরি করেছি বলে। আমি গেলাম, আয় তোরা। ফারিসের কথায় আরহাম আর রোহান ফারিসকে পরখ করে নিজেদের দিকে তাকিয়ে হেসে ফেলল। ফারিসকে এতদিন পর নিজেদের কাতারে দাঁড়াতে দেখে তাদের ভীষণ হাসি পাচ্ছে। এই হলো বউভক্ত পুরুষ। আরহাম আর রোহানও গেল ফারিসের পিছু পিছু। ফারিস বাজারের একটা দোকান থেকে মাহতাব, মোশাররফ আর ইব্রাহিম দেওয়ানকেও খুঁজে বের করে নিয়ে গেল। ফারিসকে কল করে প্রাপ্তি নিজ হাতে সব খাবার ডাইনিং টেবিলে এনে সাজিয়ে রেখে এসেছে। খাবার সাজিয়ে রাখা শেষ হতেই একে একে ফারিস সহ বাকিরাও সদর দরজা দিয়ে ঢুকলো। ফারিস প্রেয়ানের সাথে কথা বলে উপরে গেল। তার 3 ছানাও বেজে বেজে এসেছে তার সাথে। ফারিস রুমে ঢুকেই প্রাপ্তিকে ডাকতে লাগলো। প্রাপ্তি ফারিসের ডাকে উপরে এসেই রাগে ঠাস করে দরজা মেলে ভিতরে ঢুকলো। ফারিসের সাথে প্রাপ্তির চোখাচোখি হলো। ফারিস প্রাপ্তির দিকে এগিয়ে এসে প্রাপ্তির একটা হাত ধরে হ্যাঁচকা টানে প্রাপ্তিকে নিজের বুকে এনে ফেললো। তারপর নিজের শক্তপোক্ত 2 হাতের বাঁধনে প্রাপ্তিকে আবদ্ধ করে নিল। প্রাপ্তি ছোটার জন্য মোচড়ামুচড়ি করেও ছাড় না পেয়ে অসহায় ভঙ্গিমায় তাকালো ফারিসের দিকে।
ফারিসের ঠোঁটে খেলা করছে রাজ্য জয়ের ন্যায় হাসি। প্রাপ্তির লজ্জায় রাঙা গালে চোখ বুলিয়ে ফারিস টুপটাপ কয়েকবার নিজের ওষ্ঠ ছুঁয়ে আদর করে দিল। প্রাপ্তি তাতেই লজ্জায় লাল হয়ে গেল। নিজের ভারটুকু এতক্ষণে ফারিসের উপর ছেড়ে দিয়েছে। ফারিস তার বউকে নিজের সাথে আরো শক্ত করে চেপে ধরল। আয়ুষ, আরবান আর আরসান বিছানায় বসে ছোট বল আর খেলনা গাড়ি দিয়ে খেলছিল। নিজেদের পাপা আর মাকে হঠাৎ ধস্তাধস্তি করতে দেখে তিন বুচ্ছু বসা থেকে বিছানায় উপর দাঁড়িয়ে পড়ল। তাদের নিজেদের পাপা আর মার দিকে তাকিয়ে গোল গোল করে হা করে তাকিয়ে থাকলো। ফারিস প্রাপ্তির চুলে নাক ডুবিয়ে বাচ্চাদের দিকে তাকাতেই দেখলো তাদের তিন ছানা হা করে দেখছে তাদের। ফারিস বাচ্চাদের দিকে ইশারা করে ভ্রু নাচালো। কি দেখিস পাজির দল? তোদের মা আমার বউ লাগে, বউ। তোদের তোর মায়ের আদর লাগে আর আমার লাগে না বুঝি? চোখ বন্ধ কর মুরগির ছগরা, প্যাকের দল। ফারিসের কথায় ছেলে তিনটে কি বুঝলো কে জানে। ফোকলা গালে ফিচেল হেসে তিনজনই তাদের গোলুমুলো হাতে নিজেদের চোখ ঢেকে ফেলল। তার 2 সেকেন্ড বাদেই তিনজন আবার চোখের উপর থেকে হাত সরিয়ে তাদের পাপা আর মাকে দেখে ফিচেল হেসে আবার চোখের উপর হাত তুলে চোখ ঢেকে ফেলল। ফারিস আর প্রাপ্তি দাঁড়িয়ে ছেলেদের অভিনয় দেখছিল। ছেলেদের এমন করতে দেখে ফারিস আর প্রাপ্তি দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। ফারিস প্রাপ্তিকে ছেড়ে দিয়ে ছেলেদের কাছে গিয়ে দাঁড়ালো। বাচ্চারা তাদের বাবা মায়ের হাসির শব্দ পেয়ে নিজেরাও চোখ থেকে হাত সরিয়ে হাসতে লাগলো। প্রাপ্তি দৌড়ে গিয়ে 3টা বাচ্চার গালে অজস্র চুমু এঁকে দিল। ফারিস তা দেখে শয়তানি হাসি দিয়ে নিজেও কিছুটা নিচু হয়ে প্রাপ্তির ঠোঁট বরাবর নিজের মুখটা এগিয়ে দিল। প্রাপ্তি ভ্রু কুঁচকে ফারিসের দিকে তাকিয়ে থেকে ঠোঁট বাঁকিয়ে শয়তানি হাসি দিল। তারপর নিজের 2 হাত মোলায়েম আদরে ভাবে ফারিসের গালের 2 সাইডে হাত রাখলো। প্রাপ্তি মিটিমিটি হেসে ফারিসের মুখটা নিজের 2 হাতের আজলায় নিয়ে নিজের দিকে টেনে আনলো। ফারিস যেন খুশিতে স্বর্গে ভাসছে। তাকে আচমকা গালে প্রচণ্ড ব্যথা অনুভব করেই আস্তে করে চিৎকার দিয়ে কল্পনার জগৎ থেকে বেরিয়ে এলো ফারিস। ফারিস নিজের গাল চেপে রাগে কটমট করে তাকালো প্রাপ্তির দিকে। প্রাপ্তি আদর করে বেশ যত্ন নিয়ে দাঁত বসিয়েছে ফারিসের সুন্দর গালে। ফারিস আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালটা দেখে প্রাপ্তিকে ধরতে আসতে নিচ্ছিল। তখনই প্রাপ্তি পরিস্থিতি বুঝে আগেই দৌড় দিয়ে রুমের বাইরে বেরিয়ে পড়েছে। ফারিস প্রাপ্তিকে হাতের কাছে না পেয়ে রাগে গজগজ করে বলল, চংলে বিড়াল, পেয়ে নেই তোকে, এমন মার্ক করবো না, কয়েকদিন নিজে থেকে নিজেই লজ্জায় তাকাতে পারবি না। ফারিসকে নিচে এসে খাবার খাওয়ার জন্য সবাই অনেক জোরাজুরি করলো, কিন্তু সে 3 ছেলেকে নিয়ে রুমের ভেতর থেকে দরজা দিয়ে বসে আছে। যেই ফারিসকে ডাকতে আসছে তাকেই বলে দিচ্ছে খাবে না সে, তার নাকি খিদে নেই। এইদিকে রুমের ভেতরে রাগে গজগজ করছে ফারিস। এই মুখ নিয়ে কি সবার সামনে যাওয়া যাবে? একটা মান সম্মান আছে না তার? লোকে কি বলবে? বউয়ের দাঁতের কামড় খায়। প্রাপ্তি কারণটা ধরতে পারলেও চুপচাপ আছে। মাঝে মাঝে ফারিসের দাঁতের কামড় খাওয়ার অসহায় মুখটার কথা স্মরণ করে তার হাসি পাচ্ছে। ফারিসকে এত ডাকাডাকির পর নিচে নামানো না যাওয়ায় সবাই খাওয়া দাওয়া করে নিল ফারিস ছাড়াই। ফারিস ছেলেদের রুমের ভেতরেই খাবার খাইয়ে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আরবান হঠাৎ নড়ে চড়ে সজাগ হয়ে যাওয়ায় ফারিস তাকে কোলে তুলে হেঁটে হেঁটে ঘুম পাড়িয়ে দিচ্ছে। তখনই প্রাপ্তি 1 প্লেট ভরে ভাত তরকারি নিয়ে দরজায় এসে শব্দ করলো, খুলুন, আমি এসেছি। ফারিস ছেলেকে কোলে নিয়েই দরজা খুলে দিয়ে পিছনে না তাকিয়েই সামনে চলে এলো। প্রাপ্তি ফারিসের হাবভাব ভ্রু কুঁচকে দেখে ঠোঁট বাঁকালো। হাতের খাবারগুলো বেড সাইড টেবিলে রেখে প্রাপ্তি এবার ফারিসের সামনে গিয়ে দাঁড়ালো। ফারিস আর প্রাপ্তি চোখাচোখি হলো। প্রাপ্তি না চাইতেও ফিক করে হেসে দিল। পরক্ষণেই ওড়নার আঁচলে মুখ চেপে প্রাপ্তি নিজের হাসি আড়াল করে নিল। ফারিস কিছু না বলে তাকিয়ে সবটা দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। প্রাপ্তি আরবানকে কোলে নেয়ার জন্য হাত বাড়িয়ে বলল, আরবানকে আমার করে দিন, আপনি ভাত খেয়ে নিন। ফারিস কিছু না বলে আরবানকে নিয়ে হাঁটতে হাঁটতে প্রাপ্তির এইবার খারাপ লাগছে। প্রাপ্তি ওনার হাতে আঙ্গুল প্যাঁচাতে প্যাঁচাতে ফারিসের পিছু পিছু গিয়ে দাঁড়ালো। প্রাপ্তি আর ফারিস চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ আগ বাড়িয়ে কোনো কথা বলছে না। মিনিট 5 পর ফারিস আরবানকে কোলে নিয়ে বেডরুমে এসে আরবানকে বাকি 2 ছেলের পাশাপাশি শুইয়ে দিয়ে সাইডে একটা বালিশ দিয়ে দিল। ফারিসের চোয়াল যুগলে এবার কুটিল হাসির আস্ফলন। প্রাপ্তি তখনও বারান্দায় দাঁড়িয়ে আছে। ফারিস ছেলেকে শুইয়ে দিয়ে বেলকনিতে যেয়ে প্রাপ্তির পাশ ঘেঁষে দাঁড়িয়ে পড়ল।
ফারিসের পুরুষালী গায়ের সুন্দর ঘ্রাণটা প্রাপ্তির নাকে এসে বাড়ি খাচ্ছে। প্রাপ্তি একটা বড় নিঃশ্বাস টেনে সেই ঘ্রাণটা আরও গভীরভাবে অনুভব করল। ফারিস নিজের মাথাটা নুইয়ে এনে প্রাপ্তির কাঁধের এক পাশে থুতনি গেড়ে আচমকা পেছন থেকে প্রাপ্তিকে শক্ত করে জড়িয়ে ধরল। ফারিসের তপ্ত গরম নিঃশ্বাসটুকু থেকে থেকে আছড়ে পড়ছে প্রাপ্তির ঘাড় আর গলা জুড়ে। প্রাপ্তির হৃদস্পন্দনের গতি হারিয়ে ফেলছে এবার। ফারিস এবার প্রাপ্তির ওড়না সরিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। প্রাপ্তিকে নিজের দিকে ফিরিয়ে ফারিস প্রাপ্তির গলায় ওষ্ঠ ডুবিয়ে দিল। প্রাপ্তি কাঁপা কাঁপা হাতে ফারিসের সাদা শার্টের কলারখানা চেপে ধরল। কেমন যেন মাদকতা ছড়িয়ে আছে যেন চারপাশে। সময়ের তালে ফারিসের ওষ্ঠদ্বয়ের আগ্রাসন আরও বন্য হতে লাগলো। ফারিসের দুই হাতের স্পর্শগুলো অবাধ্যতার চরম পর্যায়ে। বিনা বাধায় প্রাপ্তির নমনীয় কোমর নারীদেহের কায়ায় বিচরণ করছে। প্রাপ্তি লজ্জার শিহরণে এক প্রকার বিড়াল ছানার ন্যায় পড়ে আছে ফারিসের বুকে। ফারিস একটু শান্ত হয়ে নিজের সাথে মিশে থাকা অস্তিত্বকে ভালো করে পরখ করল। প্রাপ্তির হৃদস্পন্দন এত জোরে আর এত দ্রুত বিট করছিল যে বাইরে থেকেও তার আন্দাজ করা যাচ্ছিল। প্রতিটা নিঃশ্বাস নেয়ার সাথে সাথে নারীসুলভ কায়া বারবার ওঠানামা করছিল। ফারিস এক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে থেকে নিজের তৃষ্ণার্ত গলার ঢোক গিলল কয়েকবার। তারপর অবাধ্য হাতটা বাড়িয়ে দিল প্রাপ্তির হৃদস্পন্দন বরাবর। ফারিসের হাতের ছোঁয়ায় নারীর নরম কোমল দেহখানা চটফটানি আরও বাড়ল। ফারিস ভ্রু কুঁচকে তাকালো প্রাপ্তির দিকে। দুজনের চোখাচোখি হতেই ফারিস মৃদু আদর মাখা ধ্বনিতে আওড়ালো, তোমার হৃৎপিণ্ড অনেক দ্রুত বিট করছে জান। এত দুর্বল হাটের মানুষ হয়ে আমাকে আজীবন সামলাবে কিভাবে? প্রাপ্তি কিছু বলল না। ফারিসের আদর মাখা বাক্যগুলোতে সে আরও গলে গিয়েছে। ফারিস নরম নারী দেহের কায়াটাকে আরও নিজের সাথে মিশিয়ে নিল। ওষ্ঠ ছুঁয়ে দিল অতি আদরে প্রাপ্তির কপালে। প্রাপ্তির কপল বেয়ে ততক্ষণে অবাধ্য কান্নার দল পালা করে ছুটছে। ফারিসের মুখখানা প্রাপ্তির কপলের অবাধ্য জলটুকু শিহরিত করতেই ফারিস তড়িৎ গতিতে মুখ তুলে তাকালো প্রাপ্তির দিকে। ফারিস প্রাপ্তিকে ঝাঁকিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, কাঁদছো কেন লিটল চেরি? আমি কি ব্যথা দিয়েছি? দেখি কোথায় ব্যথা পেয়েছো। ফারিস কথাটা পাগলের ন্যায় বলেই প্রাপ্তিকে নিজের দিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। ফারিসের এত আদরে মিষ্টি যত্ন প্রাপ্তির আরও গলে গেল মোমের ন্যায়। প্রাপ্তির কান্নার জোর আরও বাড়িয়ে দিল। হুট করেই ফারিসকে থামিয়ে প্রাপ্তি ফারিসের বুকে ঝাঁপিয়ে পড়ল। প্রাপ্তির আচমকা আক্রমণে ফারিস একটু পিছিয়ে পড়লেও নিজেকে সামলে প্রাপ্তিকে নিজের সাথে চেপে ধরল। প্রাপ্তি তখনও ফারিসের বুকের সাথে লেপ্টে কেঁদে যাচ্ছে। ফারিস প্রাপ্তির অবাধ্য চুলগুলো প্রাপ্তির কানের কাছে গুজে দিয়ে প্রাপ্তির মাথায় ওষ্ঠ ছুঁয়ে বলল, কি হয়েছে জান? এইভাবে কাঁদছিস কেন? কোথায় কি ব্যথা হচ্ছে বল আমাকে। প্রাপ্তি এবার ফারিসের বুকে আলতো নাক ঘষে নিল। নাকের পানি চোখের পানি মুছে বলল, কোথাও ব্যথা হচ্ছে না। কোথাও ব্যথা হওয়ার সুযোগটা আপনি দেননি ফারিস। তাহলে কাঁদছো কেন? তখন কথা বলিনি দেখে? আহা, এবারেও প্রাপ্তি মাথা নামিয়ে না জানালো। ফারিস তাকিয়ে আছে তার প্রেয়সীর দিকে, নিজের হালাল নারী সত্তার দিকে। ফারিস নিজের ঠোঁট কামড়ে ধরে প্রাপ্তিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল। তারপর একটানা আবার দূরত্ব ঘুচিয়ে ফারিস প্রাপ্তিকে নিজের সাথে মিশিয়ে নিল। প্রাপ্তিও বিড়াল ছানার মতো ফারিসের প্রশস্ত বুকে উমের মধ্যে ডুবে গেল। প্রাপ্তির কান্নার গতি ততক্ষণে কিছুটা কমে এসেছে। ফারিস এবার প্রাপ্তির কানের কাছে মুখ নিয়ে বলল, ভাগ্যিস এখন বাচ্চারা ঘুমোচ্ছে, নয়তো বাচ্চারাও দেখতে পেতো তাদের মা তাদের থেকেও বড় বাচ্চা। প্রাপ্তি ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি মোটেও বাচ্চা নই। ফারিস প্রাপ্তির কথা শুনে শয়তানি হাসি দিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, তা তো অবশ্যই। তা ম্যাডাম, আপনার কান্নার কারণটা কি জানতে পারি? প্রাপ্তি প্রশ্নটা শুনে ফারিসের সাথে আরও লেপ্টে গেল। প্রাপ্তি উঁচু হয়ে দুই হাতে ফারিসের গলাটা শক্ত করে জড়িয়ে ধরল। মেয়েটা সচরাচর নিজে থেকে এতটা কাছে আসে না, ভীষণ লজ্জা পায়। তবে আজ হলো কি এর? ফারিস প্রাপ্তির দিকে তাকিয়ে এসব ভাবতে ভাবতে প্রাপ্তিকে পরখ করছিল। ধ্যান ভাঙতেই লক্ষ্য করল প্রাপ্তি তার সাথে আরও মিশে যেতে চাইছে। ফারিস ঠোঁট বাঁকিয়ে প্রাপ্তির কোমরটা দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর এক টানে প্রাপ্তিকে নিজের পেটের উপর বসিয়ে দিল। প্রাপ্তির দু পা এখন ফারিসের কোমরের দুই পাশে শূন্যে ভাসছে। প্রাপ্তির দুই পা একসাথে জড়ো করে ফারিসের কোমরের সাথে আবদ্ধ করে নিল। এবার প্রাপ্তি ফারিসের গলা জড়িয়ে ধরল। ঠিকঠাকভাবে কোলে বসতেই প্রাপ্তি রিনরিনে আওয়াজে মুখ খুলল, আমায় এত ভালোবাসেন কেন ফারিস? আমি তো আপনার যোগ্য নই। আপনি বড্ড বোকা ফারিস। আপনার যা নাম যশ খ্যাতি,
আপনি চাইলেই তো আমার যে হাজার গুণ রূপবতী গুণবতী মেয়েকে অনায়াসে জীবন সঙ্গী করতে পারবেন, তাই না ফারিস? কিন্তু আপনি আমায় বেছে নিলেন কেন ফারিস? কি জন্য? এত ভালোবাসা কিভাবে সইব ফারিস? আপনি কি জানেন এই ভালোবাসার মোহ আমায় দিনকে দিন বেড়েই চলেছে। আজকাল একটা মুহূর্ত আপনাকে ছাড়া কল্পনা করতে পারি না। আপনি হুট করেই আমার ভীষণ প্রিয় হয়ে গেলেন। আমার বাচ্চাদের বাবা হয়ে গেলেন। সব কেমন যেন স্বপ্নের মতো। মনে হয় এই বুঝি চোখ খুলে সব উধাও হয়ে যাবে। আমি হারিয়ে ফেলবো আমার সব ভালোবাসা। শ্শ্! ফারিস এই যাত্রায় প্রাপ্তির তীর তীর করে কাঁপতে থাকা অষ্টদয়ে নিজের অস্ত্র ডুবিয়ে প্রাপ্তির কথা রুখে দিল। প্রাপ্তি অশ্রু সজল চোখে তাকালো ফারিসের দিকে। দুজনে দূরবদ্ধ এক দৃষ্টি বিনিময় হতেই ফারিস প্রাপ্তির ঠোঁটের উপর থেকে মুখ সরিয়ে নিল। কিছুটা ভারী নিঃশ্বাস টেনে ফারিস সম্মোহনী কণ্ঠে আওড়ালো, কে বলেছে আমি বড্ড বোকা? যে আমাকে বোকা বলেছে সে কি জানে মহাবিশ্বের সবচেয়ে দামি অস্তিত্বটি আমি আমার করে পেয়েছি, যাকে পাওয়ার কামনায় খোদার নিকট হাজারবার হাত তুলেছি। সে এখন আমার আমার হালাল নারী। সে তাকে আমি যখন ইচ্ছে দেখতে পারছি, ছুঁতে পারছি। খোদার নিকট আমি এই এতটুকুর জন্যই শুক্রিয়া করে কুল পাই না। আর সেই নারীর সাথে অন্য কারো তুলনা করার কথা তো মাথাতেও আনতে পারি না। আমি ধরেই নিয়েছি আমার একান্ত ব্যক্তিগত প্রেয়সী পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ও আকর্ষণীয় নারী। এখানে আমার নিরাশ হওয়ার বা আফসোস করার প্রশ্নই ওঠে না। আমার স্ত্রী আমার একান্ত ব্যক্তিগত প্রেয়সী, যার প্রতি মারাত্মকভাবে আসক্ত আমি। আমি চাই তার একটু ভালোবাসা পাবার লোভ আমার এই জন্মে না পুরাক। মৃত্যু শেষ অবধি আমি কেবল তাকেই চেয়ে যাব, তাকেই ভালোবেসে যাব। ফারিস আর প্রাপ্তির দুজনেরই চোখে পানি। এটা দুঃখের কান্না নয়, এটা আজ তাদের ভালোবাসার সাক্ষী। ফারিসের মুখের কথাগুলো প্রাপ্তি মন্ত্রমুগ্ধের ন্যায় শুনছিল। তার তখন মনে হচ্ছিল এত মুগ্ধ, এত স্নিগ্ধ তার ব্যক্তিগত পুরুষ ব্যতীত কেউ নয় যেন। ফারিসের কথাগুলো প্রাপ্তির শুকনো হৃদয়ে যেন এক পশলা বৃষ্টি এনে দিয়েছে। প্রাপ্তির চোখের চাহনিতে ফারিসের প্রতি অপার মায়া ছিটকে পড়ছে যেন। ফারিসকে এক লহমায় জাপটে ধরল মেয়েটা। ফারিসকে তার প্রেয়সীর হৃদয়ের ব্যাকুলতা উপলব্ধি করতে বেগ পেতে হলো না। ফারিস নিজ থেকে প্রাপ্তিকে আরও নিজের সাথে মিশিয়ে নিল। মিশে যেতে চাইল দুটি হৃদয়, দুটি দেহ। প্রাপ্তি তীর তীর করে কাঁপতে থাকা অষ্টদয় ফারিস ততক্ষণে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। ফারিস তার প্রেয়সীর অষ্টদয় থেকে মুখ সরিয়ে মৃদু সম্মোহনী কণ্ঠে কিছু জানতে চাইল। প্রাপ্তি লজ্জায় মাথা নাড়িয়ে হ্যাঁ বলেই আবার ফারিসের বুকে মুখ লুকালো। ফারিস কালক্ষেপণ না করে এক ঝটকায় প্রাপ্তিকে আবার কাছে নিয়ে এলো। ফের চোখের পলকে ফারিস প্রাপ্তিকে পাজা কোলে নিয়ে নিল। প্রাপ্তি বাধ্য মেয়ের মতো ফারিসের গলায় হাত রাখল। ফারিস প্রাপ্তিকে বেলকনিতে রাখা একটা সাদা ডিভাইনে শুইয়ে দিল। তারপর চারপাশে থাকা সবগুলো পর্দা একে একে টেনে দিল ফারিস। নিজের কাজ শেষ করে ফারিস প্রাপ্তির কাছে গিয়ে ঝুঁকে এক ঝটকায় প্রাপ্তির ওড়নাটা টেনে নিয়ে দূরে কোথাও ছুঁড়ে ফেলল। ফারিসের চোখে মুখে খেলা করছে এক সম্মোহনী সত্তা, যে আজ নিজের প্রেয়সীর তোরে বিলীন হতে চাইছে নিজ ইচ্ছায়। ফারিস প্রাপ্তির কানে বিড়বিড় করে বলল, এবার একটা প্রিন্সেস আনার ব্যবস্থা করিব। ফারিসের কথায় প্রাপ্তির দুই হাতে নিজের মুখ ঢেকে ফেলল। ফারিস প্রাপ্তির দিকে তাকিয়ে বাঁকা হেসে প্রাপ্তির দিকে ঝুঁকে পড়ল। এক ঝটকায় প্রাপ্তির হাত দুটো নিজের হাত দুটো দিয়ে চেপে ধরল। প্রাপ্তির মাথার উপর দিয়ে নিয়ে ডিভাইনের সাথে মিশিয়ে দিল। ফারিস এক পলক ঘোর লাগা দৃষ্টিতে নিজের বউকে পরখ করে নিয়ে মুখ ডুবিয়ে দিল প্রাপ্তির গলার ভাঁজে। সময়ের ধারাবাহিকতায় স্পর্শগুলো আরো গভীর থেকে গভীরতর হয়ে উঠছে। দুই নরনারী মক্ত হলো তাদের ভালোবাসার জানান দিতে। আমরা জীবনসঙ্গী বেছে নেয়ার ক্ষেত্রে রূপ, গুণ ও অর্থের পেছনে ছুটে জীবনের সবচেয়ে বড় ভুলটা করি। কিন্তু আমরা ভুলে যাই সব কিছুর চেয়ে দামি হলো কারো চোখে নিজের জন্য বিশেষ মায়া বা কৃতজ্ঞতাটুকু খুঁজে পাওয়া। সেটা টাকা পয়সা, রূপ, গুণের ভিড়ে পাওয়া সম্ভব নয়। জীবনসঙ্গী তাকেই করা উচিত যার কাছে আপনি কোনো অপশন নন, বরং একমাত্র পছন্দ। যে হাজার ভিড়ের মাঝেও আপনাকে পেয়ে তৃপ্তির সাথে বলতে পারে, আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। যেমনটা ফারিস তার প্রেয়সী স্ত্রীর উপস্থিতিতে মনে করে, সেই সাথে প্রাপ্তির চোখে ফারিসের জন্য ফুটে ওঠে অসীম মায়া আর কৃতজ্ঞতা। সমাপ্ত।